একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। টপিকটার নাম হচ্ছে অপচয় বা ডেপ্রিসিয়েশন। অপচয়কে বাংলা অর্থে ধরা হয় বা বলা হয় হচ্ছে ক্ষয় হওয়া। ক্ষয় হওয়া কি? একটা সম্পত্তি আমি ব্যবহার করতেছি, ব্যবহার করার কারণে এটা ক্ষয় হয়। এই ক্ষয় নির্ণয় করাটাকে অপচয় বলা হয়। আচ্ছা, এখন এটার সংজ্ঞা কী হতে পারে বা সংজ্ঞা কী? ভূমি বাদে যে কোনো স্থায়ী সম্পত্তির যে ক্ষয় হয়, এই ক্ষয় নির্ণয় করাকে হচ্ছে অপচয় বলা হয়। শুধুমাত্র ভূমির কোনো ক্ষয় হয় না, এই ভূমি হচ্ছে অবিনশ্বর। যতদিন পর্যন্ত এই পৃথিবী আছে ততদিন পর্যন্ত ভূমি থাকবে। যখন কিয়ামত হয়ে যাবে তখন হচ্ছে এই ভূমিটা কি নিঃশেষ হবে বা শেষ হবে। এটার জন্য এই ভূমির কখনো ক্ষয় হয় না। ভূমি বাদে পৃথিবীতে যত স্থায়ী সম্পত্তি আছে সবগুলোরই যে ক্ষয় হয়, এই ক্ষয়টাকে নির্ণয় করাকেই হচ্ছে অপচয় বোঝায়। অপচয় বের করার পদ্ধতি হচ্ছে 4 রকমের পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। 2 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি অথবা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে বর্ষ সংখ্যা পদ্ধতি। 4 নম্বর হচ্ছে উৎপাদন সংখ্যা পদ্ধতি। এই 4টা পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা পদ্ধতি, এবং 2টা পদ্ধতি থেকে সবসময় প্রশ্ন হয় একাডেমিক এবং অ্যাডমিশন সকল ক্ষেত্রে। সেই 2টার নাম হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, দ্বিতীয়টার নাম হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমরা আজকে এই 2টা পদ্ধতির মাধ্যমে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে এটার অ্যান্সার করতে হয়, কিভাবে অবচয় নির্ণয় করতে হয় এই সম্পর্কে জানবো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি সম্পর্কে জানি। সরলরৈখিক বা স্থির কিস্তি বলতে বোঝানো হয়েছে যে অবচয় প্রত্যেক বছর একই হারে থাকে। যেমন 2020 সাল যদি আমি অবশ্যই 20,000 টাকা নির্ধারণ করি বা ধরি, তাহলে প্রত্যেক বছরই 20,000 করেই যাবে। এটাকে বলা হয় সরলরৈখিক বা স্থির, মানে প্রত্যেক বছরই সেম থাকে, অবচয়ের ধারাটা সেম থাকে। আচ্ছা, সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে যদি আমি অবচয় বের করতে হয়, তাহলে আমি দুইভাবে অবচয় বের করতে পারি। একটা হচ্ছে অবচয়ের হার দেওয়া আছে কি নাই। হার বলতে বুঝেছে পার্সেন্টেজ। যদি প্রশ্নের উদ্দীপকে বা প্রশ্নতে হার দেওয়া থাকে সেটাকে বোঝায় অবচয়ের হার দেওয়া আছে। আর যদি অবচয়ের হার দেওয়াই না থাকে তাহলে অবচয়ের হার নেই। অবচয়ের হার যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে বার্ষিক অবচয় বের করার সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। আর যদি অপচয়ের হার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বার্ষিক অপচয় বের করার সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণ অপচয়ের হার বা পার্সেন্টেজ। এটা করে দিলে হবে। এখন এই ভগ্নাবশেষ মূল্যটা আসলে কি? ভগ্নাবশেষ মূল্য বলতে বোঝানো হয়েছে যে স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর এটা ব্যবহার হইতে এটার একটা মূল্য মানে ক্ষয় হয়। ব্যবহার হওয়ার কারণে এটা ক্ষয় হয়। ক্ষয় হওয়ার পর ওই সম্পত্তিটা আসলে কতটুকু মূল্য হবে, এটা একটা অনুমান করে বা ইমাজিনেশন করেছে বের করা যে এত মূল্য হতে পারে। এই যে ধরতেছি যে মূল্যটা যে এত হতে পারে, এই ধরাটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। এটা মাইনাস করে দিতে হবে, যেহেতু হিসাব বিজ্ঞানের ভাষায় কখনো সম্ভাব্য কোনো কিছু লেনদেন হতে পারে না, সেজন্য এই ভগ্নাবশেষ মূল্যটাকে মাইনাস করে দিতে হয়। যেটা আমি অনুমান করলাম ওটুকু আমি আসল যে ক্রয় মূল্য আছে এটা থেকে মাইনাস করে দেন হচ্ছে যে আমি অবচয়টা নির্ধারণ করব। আচ্ছা, তাই এই টপিক থেকে বা এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে? ক উপযোগী 3টা প্রশ্নই সবসময় আসে। 1 নম্বর, সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য নির্ণয় করো। 2 নম্বর, সম্পত্তির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে সম্পত্তির বার্ষিক অপচয় নির্ণয় করো। ক উপযোগী এই 3টা প্রশ্নই হয় সবসময়। আচ্ছা, ক্রয় মূল্য বা অর্জন মূল্য নির্ণয় করো, এটা জিনিসটা কি আসলে? এটা কথা হচ্ছে যে আমি একটা সম্পত্তি কিনলাম ধরেন 1,00,000 টাকা দিয়ে। এখন এটার সাথে আমি পরিবহন ব্যয় আরও 10,000 টাকা খরচ হলো, সংস্থাপন ব্যয় আরও 10,000 টাকা খরচ হলো। তা আমি সম্পত্তির ক্রয় মূল্যটা আসলে কি 1,00,000 ধরবো নাকি 1,20,000 ধরবো, এটা চিন্তা করতে হবে। আমাকে সবসময় মনে রাখতে হবে এই সম্পত্তিটা কিনতে যেয়ে আমার যে ব্যয় হয় এটার সাথে যত রকমের ব্যয় আছে সবগুলোর যোগফলকে একসাথে সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য বলে। সম্পত্তির অবচয়যোগ্য মূল্য, যেটা আরেকটা প্রশ্ন আসতে পারে ক উপযোগী, এই অবচয়যোগ্য মূল্য বের করার একটাই সূত্র, সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে দেওয়া। আচ্ছা, বার্ষিক অবচয় যদি বের করতে বলে ক উপযোগী প্রশ্নের মধ্যে, তখন সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে অবচয়ের হার দেওয়া থাকলে, একটা দেওয়া না থাকলে। সেভাবে এই অনুযায়ী প্রশ্ন অ্যান্সার করতে হবে। এখন খ এবং গ উপযোগী যে প্রশ্নগুলো হয় সেখানে একটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন আসে। সেটা হচ্ছে একটা জাবেদা প্রস্তুত করো, খতিয়ান প্রস্তুত করো, বিষয়দায় বিবরণী প্রস্তুত করো, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। এই 4 রকমের প্রশ্নই খ এবং গতে মিলিয়ে আসে। জাবেদা প্রস্তুত করতে বললে অবচয়ের ক্ষেত্রে
অবচয়ের এই টপিকের ক্ষেত্রে একটা জাবেদা মুখস্থ করে ফেলতে হবে, যেটা সবসময় একই রকমের যাবে। প্রত্যেক বছরই আপনি মনে রাখবেন, মিনিমাম এই অবচয়ের ক্ষেত্রে 2 বছরের মিনিমাম অবচয় বের করতে বলে। যদি 2 বছর অবচয় বের করতে বলে, তাহলে প্রথম বছর হচ্ছে 3টা জাবেদা হবে, পরের বছর থেকে 2টা করে হবে, যদি কোনো স্থায়ী সম্পত্তি নতুন ক্রয় না করা হয়। যদি নতুন ক্রয় করা হয় তাহলে 3টা করেই হবে, যদি ক্রয় করা না হয় প্রথম বছর 3টা অবচয়, পরের বছর থেকে 2টা করে অবচয়। প্রথম বছর 3টা অবচয় কী কী, মানে 3টা জাবেদা কী কী হবে? প্রথম হচ্ছে একটা সম্পত্তি কিনলাম, তাহলে এই সম্পত্তিটা কেনার কারণে একটা জাবেদা দিতে হবে। যেমন যন্ত্রপাতি ক্রয় করা হলো, তো জাবেদা কী হয়? যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, এই জাবেদা। দেন এই যন্ত্রপাতিটা আমি ব্যবহার করার কারণে একটা অপচয় হবে, এই অপচয় ধার্যের জাবেদা দিব, অপচয় ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তারপর আমি অপচয়টা বন্ধ করব। আমরা জানি যে 3টা বিষয়ের হিসাব বন্ধ হয় সবসময়, যেটাকে আমরা সমাপনী দাখিলা বলি। একটা হচ্ছে আয়, ব্যয় এবং উত্তোলন। যেহেতু অবচয় এক প্রকার ব্যয়, এই ব্যয়কে আমি বন্ধ করব। আর ব্যয়কে বন্ধ করার নিয়ম হচ্ছে যে, বা হিসাব বন্ধ করার নিয়ম হচ্ছে, যেটা সবসময় মানে ব্যয় সবসময় যেহেতু ডেবিট হয়, এটাকে উল্টায় দিলে মানে ক্রেডিট করে দিলে আমার হিসাব বন্ধ হয়ে যাবে। এটার জন্যই অবচয় যেহেতু ডেবিট, তাহলে এটাকে ক্রেডিট, মানে অবচয়কে ক্রেডিট করে দিলে বন্ধ হয়ে যাবে। আর ডেবিট হবে হচ্ছে যে, যেহেতু আমি হিসাব বন্ধ করতে, এটার একটা নাম আয় সারাংশ হিসাব। তাহলে অবচয় বন্ধ করতে গেলে যাবে হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এগুলো টোটাল 3টা যাবে। এবং প্রত্যেক বছর যদি আমাকে 2 বছর 3 বছর যে কয় বছরই অবচয় জাবেদা দিতে বলবে, প্রত্যেক বছর আর 2টা করে হবে। প্রথম বছর 3টা জাবেদা, তারপর থেকে 2টা করে জাবেদা। তারপর খতিয়ান করতে বলবে, খতিয়ান প্রস্তুত করতে বলবে। খতিয়ান প্রস্তুত করতে বললেই শুধুমাত্র 2টা হিসাব, 3টা হিসাবের খতিয়ান হয়। একটা হচ্ছে অবচয় হিসাব বলে দিবে, বা পুঞ্জীভূত অবচয় হিসাব বলবে, বা হচ্ছে মেশিন হিসাব বা যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো, এরকম বলে দিবে। তাহলে এরকম করে আমাদের করতে হবে অঙ্ক। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্নতে আসি। যেমন একটা প্রশ্ন বলছে এরকম, জামাল ব্রাদার্স অ্যান্ড কং 2023 সালের 1 জানুয়ারি তারিখ 1 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে উক্ত সম্পত্তির ওপর 10% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির বার্ষিক হিসাব 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত হয়। সবসময় মনে রাখবেন, বার্ষিক অবচয় বা অবচয় প্রত্যেক বছর 31 ডিসেম্বর তারিখে নির্ণয় করতে হয়। এবং এই প্রশ্নতে দেখেন বলা হয়েছে যে সরলরৈখিক পদ্ধতি অবচয় ধার্য করে। যেহেতু সরলরৈখিক, হ্যাঁ, বা স্থির কিস্তি পদ্ধতি, আমি বলে দিয়েছি যে অপচয়ের পদ্ধতি কোন পদ্ধতি ইউজ করতেছে, এই পদ্ধতির নাম বলে দিবে। যেহেতু এখানে বলে দিয়েছে, এখন সরলরৈখিক পদ্ধতি আমরা অবচয় বের করতে পারি দুইভাবে। একটা হচ্ছে অবচয়ের হার দেওয়া থাকলে, একটা অবচয়ের হার দেওয়া না থাকলে। যেহেতু এখানে অবচয়ের হার আছে, তাই সেক্ষেত্রে আমরা জানি যে বার্ষিক অবচয় বের করার সূত্র কি, সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু অবচয়ের হার। আমার সম্পত্তি কেনা হয়েছে 1 লক্ষ টাকায়, ভগ্নাবশেষ মূল্য নাই, তাহলে ওই জায়গাটা 0 থাকবে, আর অবচয়ের হার 10%। 1 লক্ষ 10% হলে 10,000 টাকা। আমার কয়ের অ্যান্সার হয়ে গেছে। বার্ষিক অবচয় নির্ণয় করো। খ নম্বরে বলছে 2 বছরের প্রয়োজনীয় জাবেদা দেখাও। আমি বলছি যে মিনিমাম 2 বছর চাবে, এর বেশিও চাইতে পারে। 2 বছর চাইলে প্রথম বছর 3টা, পরের বছর থেকে 2টা। প্রথম বছর 3টা কীভাবে? এই যে 2023 সাল আমার প্রথম বছর, আর দ্বিতীয় বছর হচ্ছে 2024 সাল। এখন 23 সালে যে আমি 3টা জাবেদা দিব, প্রথমে আমার জানুয়ারি 1 তারিখে একটা মেশিন ক্রয় করা হয়েছে। মেশিন ক্রয় করলে জাবেদা হচ্ছে মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে 1 লক্ষ। আর আমরা বলছি যে অবশ্যই সবসময় 31 ডিসেম্বর তারিখেই বের করতে হয়। ডিসেম্বর 31 তারিখে কী বলা হয়েছে? সরলরৈখিক পদ্ধতির অবচয় হিসেব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসেব ক্রেডিট। কত টাকা বের করছিলাম? কত? 10,000 টাকা। এটা বসাই দিব। দেন অবচয়কে এখন আমি বন্ধ করবো। অবচয় সবসময় যেহেতু ডেবিট হয়, এটা বন্ধ করতে গেলে এটাকে উল্টায় দিতে হবে, মানে ক্রেডিট করে দিব। আর ডেবিট লিখব আয় সারাংশ হিসাব। লিখলাম আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এটা হচ্ছে প্রথম বছর 23 সালের জাবেদা। 24 সালের যেহেতু জাবেদা করতে হবে, আর আমরা জানি যে অবচয়ের হিসাব প্রত্যেক বছর সেম থাকে। আর 24 সালে যেহেতু কোনো সম্পত্তি কেনা হয়নি, তাহলে আর সম্পত্তির জাবেদা যাবে না, শুধু অবচয় ধার্য এবং অবচয় বন্ধের জাবেদা যাবে, সেটাই করা হয়েছে। এটা গেল ক্ষয়ের অ্যান্সার। গ নম্বরে বলছে 2 বছরের অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব করতে। তো অবচয় হিসাব বের করতে বলছি। হিসাব বের করতে বলতেই, বের করা বলতেই বোঝানো হয়েছে খতিয়ান করতে হবে। এখন খতিয়ানের ছক হয় 2 রকমের, একটা চলমান ছক, একটা টি ছক। আমরা চলমান যে ছক করবো, যেহেতু এটা সবচেয়ে সহজ এবং এটা যেহেতু সবচেয়ে মডার্ন বা আধুনিক ছক। তা আমরা অবচয় হিসাবের ছক আঁকলাম। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্ধৃতের মধ্যে ডেবিট এবং ক্রেডিট। আচ্ছা, তো এখন আমরা যেহেতু অবচয় হিসাবের খতিয়ান করবো, আমরা সবসময় জানি যার হিসাবের যার নামের হিসাবের খতিয়ান করবো, এর নাম ভিতরে লেখা যাবে না, এর বিপরীত নাম লিখতে হবে। তাহলে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় ডেবিট, ডেবিট ঘরে টাকা বসবে, নাম হবে পুঞ্জীভূত অবচয়, এটার বিপরীত নাম। পুঞ্জীভূত অবচয় লিখে ডেবিট ঘরে টাকা বসে দিলাম, 10,000 ডেবিটে,
10,000 ডেবিটে। পরের বার যখন অবচয় বন্ধ করতেছে, এখন অবচয় কোথায় চলে যেতেছে? ক্রেডিট ঘরে চলে যেতেছে। তো অবচয় যেহেতু ক্রেডিট ঘরে, তাহলে ক্রেডিট ঘরে টাকা বসবে, নাম হবে বিপরীত আয় সারাংশ হিসাব। এখন দেখেন, আমরা সবসময় জানি চলমান জের সকের ক্ষেত্রে আমি যদি ডেবিট দিয়ে শুরু করি, তাই ডেবিট যদি মিলে তাহলে যোগ, যদি ক্রেডিট দিয়ে শুরু করি ক্রেডিট মিলে গেলে যোগ, এর বিপরীত হলে মাইনাস হয়ে যায়। দেখেন এখানে আমার প্রথমটা ডেবিট হয়েছে, পরেরটা আবার ক্রেডিট হয়ে গেছে, তাহলে মিল নাই, ম্যানেজ করতে হবে। 10 থেকে 10 মাইনাস করলে 0 থাকে, এটার জন্য আমি একটা দাগ দিয়ে দিলাম। সেম একইভাবে 24 সালেও একই। 24 সালে প্রথমে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয় ডেবিট ঘরে টাকা বসবে, নাম হবে পুঞ্জীভূত অবচয়। পরে আবার আয় সারাংশ ডেবিট, অবচয় ডেবিট, এখন আবার অবচয় ক্রেডিট ঘরে চলে গেছে, কিন্তু বিপরীত নাম লিখতেছে আয় সারাংশ দিয়ে, আবার ডেবিট দিয়ে শুরু করছি কিন্তু ক্রেডিট হয়ে গেছে, এই জন্য 10 থেকে 10 মাইনাস করলে 0 থাকে, এটাই করলাম। তারপরে পুঞ্জীভূত অবচয় হিসাব করব। পুঞ্জীভূত অবচয় হিসাবের সেম একই রকম হচ্ছে যে খতিয়ান করতে হচ্ছে। করার পরে এখন যেহেতু পুঞ্জীভূত অবচয় কোথায়? ক্রেডিট ঘরে গেছে, তো এটার জন্য আমি ক্রেডিট ঘরে টাকা বসাইছি 10,000 প্রথমটা, এবং নাম লিখছি অবচয় হিসাব। পরের বছরও সেম একইভাবে আবার ক্রেডিট ঘরে টাকা বসাইছি, কিন্তু নাম হয়ে গেছে কি? অবচয় হিসাব। এখন দেখেন ক্রেডিট ঘরে টাকা বসাইছি, প্রথমে ক্রেডিট ঘরে টাকা বসিয়েছি, পরের বারও ক্রেডিট, তাহলে ক্রেডিট মিলে গেছে দেখে আমার কি যোগ করে দিতে হবে, তাহলে 10,000 যোগ করলে 20,000 হয়ে যাচ্ছে, এটাই করা হয়েছে। সেম একইভাবে নিচের প্রশ্নটাতেও একই, কিন্তু শুধু এখানে একটা পার্থক্য। দেখেন এখানে বলছে সামিয়া কোম্পানি 1 জানুয়ারি 2023 সালে 3 লক্ষ টাকা একটা যন্ত্রপাতি ক্রয় করছে। যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। স্থির কিস্তিবদ্ধ অবশ্যই ধার্য করে এবং হিসাব বছর শেষ হয় 31 ডিসেম্বর তারিখে। তো এখানে সরলরৈখিক পদ্ধতিতে বলছে বের করতে, কিন্তু এখানে অবচয় হার দেওয়া নেই। তো অবচয় হার দেওয়া যদি না থাকে, সেক্ষেত্রে বার্ষিক অবচয় বের করার সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল হবে। এখন এখানে আয়ুষ্কাল ভাগ করতে হবে, এখানে যেহেতু হার নেই এর জন্য পার্সেন্টেজ করা যাইতেছে না। সম্পত্তির মূল্য 3 লক্ষ, ভগ্নাবশেষ মূল্য মাইনাস করতে হবে 50,000 টাকা। এই ভগ্নাবশেষ মূল্য মাইনাস করার কারণে এটা একটা নাম হয়, সেটার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তারপর ভাগ করব 10 বছর দিয়ে, তাহলে হচ্ছে আমার 25,000 টাকা অবচয় আসছে। এটি হচ্ছে বার্ষিক অবচয় বের করার নিয়ম, যদি অবচয় হার দেওয়া না থাকে। তারপর জাবেদা যেভাবে করার আগের বার যেরকম করছি একইভাবে এখানে শুধু অ্যান্সারটা দেওয়া আছে। এখন দেখেন এইখানে একটা নতুন বিষয়, সেটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতে বলছে, যেটা খতিয়ান। হ্যাঁ, যন্ত্রপাতি হিসাবটা আমার শুধুমাত্র 23 সালে বের করা হয়েছে, 24 সালে বের করা হয়নি, বা 24 সালে আমার সম্পত্তি নাই। যেহেতু 23 সালে আমার সম্পত্তি আছে এবং যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি হয় ডেবিট। হ্যাঁ, তাহলে যন্ত্রপাতি ডেবিট ঘরে টাকা বসবে, নাম হবে নগদান হিসাব 3 লক্ষ। এবং দেখেন আমার কিন্তু 24 সালে কোনো সম্পত্তি কেনা হয়নি, সেজন্য আমি 24 সালের যেহেতু দেওয়া লাগবে, তাহলে ওখানে আমি ব্যালেন্স লিখে সেম ডেবিট ঘরে 3 লাখ বসে দেবো, কোনো যোগ হবে না, কারণ কি আমার সম্পত্তি তো বাড়তেছে না, বাড়লে আমি যোগ করবো, যদি সম্পত্তি না বাড়ে ঠিক যেভাবে আসে ঠিক একইভাবে এই অ্যামাউন্টটা বসায় দিতে হবে। দেখেন আরেকটা আমি প্রশ্ন একটু সলভ করি। 3 নম্বর বলছি মিসেস রিমি 2022 সালের 1 জানুয়ারি তারিখে একটি যন্ত্রপাতি ক্রয় করে 5 লক্ষ টাকায়। মিসেস রিমি আরও একটি যন্ত্রপাতি ক্রয় করে 2024 সালের 1 জুলাই 2 লক্ষ টাকায়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে অবচয়ের হার 10% এবং হিসাব বছর শেষে 31 ডিসেম্বর তারিখে। বলছি 2022 সাল থেকে 25 সাল পর্যন্ত আমাকে 4 বছরের অবচয় দিতে হয়। তাহলে 2022, 23, 24, 25 4 বছর অবচয় দেবো। দেখেন 2022 সালে আমি যে সম্পত্তি কিনলাম কয় লাখ টাকায়? 5 লক্ষ টাকায়। কবে? জানুয়ারি 1 তারিখে। জানুয়ারি 1 তারিখ থেকে নিয়ে আমার হিসাব শেষ হয় ডিসেম্বর 31 তারিখ, 1 বছরের হিসাব। কত পার্সেন্ট? 10%। তাই 5 লক্ষ 10% করলাম 50,000। সেম 22 সালের সম্পত্তি 23 সালেও চলছে একইভাবে 5 লক্ষের 10% করবো 50,000। কিন্তু 24 সালে আমি নতুন আরেকটা সম্পত্তি কিনছি, কিন্তু আমার 22 সালের সম্পত্তিটাও কিন্তু আছে। তাহলে দুইটাকে একই সাথে যোগ করতে হবে, 5 লক্ষর 10% আর 2 লক্ষর 10% করবো। কিন্তু 2 লক্ষর যে সম্পত্তি 2024 সালে কেনা হয়েছে, এটা কয় মাস চলছে? জুলাই টু ডিসেম্বর, 6 মাস চলছে। এর জন্য 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ। তাহলে আমার 5 লক্ষের 10% করলে হয় 50,000 এবং 2 লাখের 10% করলে হয় 20,000 এবং এটা অর্ধেক করলে 10,000। তাহলে 50,000 আর 10,000 যোগ করলে 60,000। এখন দেখেন 22 সালের সম্পত্তি 23 সালে চলছে, 23 সালের সম্পত্তি 24 সালে চলছে, 24 সালের সম্পত্তি 25 সালেও চলছে। তাহলে সেম 5 লাখের 10%। আর ওই যে 2 লক্ষ টাকা যেটা 2024 সালের 1 জানুয়ারি কেনা, কবে? 1 জুলাই কেনা হয়েছিল, এটা তো আমার জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের কাউন্ট হয়ে গেছে। এখন যখন 25 সালে আবার ব্যবহার হচ্ছে সম্পত্তিটা, তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর 1 বছরের হিসাব হচ্ছে, সেজন্য 2 লক্ষের শুধু 10% হচ্ছে।
তাহলে এখানে 20,000 আর 5,00,000 10% হলে 50,000, 50,000 আর 20,000 যোগ করলে 70,000 টাকা অপচয়। তাহলে আমরা 4 বছরের মধ্যে 2022 সাল 23 সাল একই রকম, 24 সালে এসে একটু অপচয়ের পরিমাণটা বাড়লো কারণ নতুন একটা সম্পত্তি কেনা হয়েছে, আবার 25 সালে 1 বছর অপচয় দেওয়া হয়েছে। তাহলে 4 বছরের 4 রকম অপচয়ের হিসাব, প্রত্যেকটাই হচ্ছে এখানে খতিয়ান আকারে দেখাতে হবে। খতিয়ানে দেখাইতে হবে যে 22 সালে আমার 50,000 ছিল, আবার 50,000 বন্ধ হয়ে যাওয়ার কারণে 0 হয়ে গেছে। 23 সালেও 50,000 ছিল, 24 সালে 60,000 হয়ে গেছে, আবার 25 সালে 70,000 টাকা হয়েছে। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি অপচয় বের করার এভাবে পদ্ধতি। এখন আসেন আমরা আরেকটা পদ্ধতিতে যাই, সেটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান অথবা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এখানে বলা হয়েছে ক্রমহ্রাসমান বা দ্বিগুণ ক্রমহ্রাসমান বলতে বোঝাচ্ছে প্রত্যেক বছর অপচয়ের পরিমাণ আলাদা হবে, কখনোই সেম হবে না। আচ্ছা, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে আমাদের অপচয়ের তালিকা করা লাগে, তালিকাটা আমি নিচে দিছি। প্রথমে হচ্ছে বছর, তারপর সম্পত্তির ক্রয় মূল্য, অপচয়ের হার, অপচয়ের পরিমাণ, পুঞ্জীভূত অপচয়, সম্পত্তির বই মূল্য। দেখেন এখানে একটা ঘর অপচয়ের হার লাগতেছে। এখন অনেক সময় প্রশ্নতে অপচয়ের হার দেওয়া থাকতে পারে, আবার অনেক সময় অপচয়ের হার দেওয়া নাও থাকতে পারে। যদি অপচয়ের হার দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে অপচয়ের হার বের করার সূত্র হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। আচ্ছা, এখন একটা প্রশ্ন দেখি। বলছি 2020 সালের 1 জানুয়ারি তারিখে মিসেস মাইশা 1 লক্ষ টাকা একটি যন্ত্র ক্রয় করে ক্রমহ্রাসমান জেরের উপর 20% হারে অবচয় ধার্য করে 31 ডিসেম্বর তারিখ হিসাব বছর শেষ হয়। কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। দেখেন বলছে ক নম্বরে, প্রথম 4 বছরের অবচয় তালিকা দেখো। 4 বছর বলতে কবে থেকে হয়? 2020, 21, 22, 23, 4 বছর। আমি 2020, 21, 22 লিখলাম। সম্পত্তির ক্রয় মূল্যের ঘরে প্রথম বছর অবচয় হচ্ছে, সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, এটার উপর 20% হারে অবচয় ধার্য করতে বলছে। এবং যেহেতু 1 জানুয়ারি, তাহলে আমি 1 বছরের হিসাব আসতেছে, এখানে কোনো 6 মাসের হিসাব নাই। তাহলে 2 লক্ষ 20% করলে 20,000। প্রথম বছরের অবচয় পুঞ্জীভূত অবচয় হয়। এবং বইমূল্য কীভাবে বের করবো? সম্পত্তির ক্রয় মূল্য থেকে অবচয় পরিমাণ মাইনাস, মানে 1 লক্ষ থেকে 20,000 মাইনাস, তাহলে 80,000। এই যে 80,000 সম্পত্তির বই মূল্য 2020 সালে হলো, এইটাই 21 সালে আবার ক্রয় মূল্য আবার 80,000, আবার 80,000 20% 16,000। আচ্ছা, এখন দেখেন পুঞ্জীভূত অবচয় বের করার সিস্টেমটা কি? আগের বছরের পুঞ্জীভূত অবচয়ের সাথে নতুন বছরের অবচয় যোগ করে দিতে হয়, মানে 20,000 সাথে 16,000 যোগ করবো, 36,000। আবার সম্পত্তির ক্রয় মূল্য 80,000 থেকে 16,000 অবচয়ের পরিমাণ মাইনাস 64,000, আবার সেম 64,000, আবার 20% করবো, আবার একটা অবচয়ের পরিমাণ আসবে। আগের সালের পুঞ্জীভূতের সাথে আবার অবচয় যোগ করবো, তাহলে পুঞ্জীভূত পাবো। আবার ক্রয় মূল্য থেকে অপচয়ের পরিমাণ মাইনাস করবো, তাহলে সম্পত্তির বই মূল্য পাবো। এরকম করে করতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কিভাবে এই হিসাবগুলো হইতেছে। এবং প্রত্যেকবারই যে পদ্ধতিই বলি না কেন, অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব, এগুলো করতেই হবে। আচ্ছা, যদি সরলরৈখিকের মতো ওই যে আমি শিখাইলাম যে আমি একটা সম্পত্তি কিনলাম, পরে আবার একটা নতুন সম্পত্তি কিনলাম, তখন কীভাবে অবচয় ধার্য করতে হয়, সেম একইভাবে ক্রমহ্রাসমানের ক্ষেত্রেও হতে পারে। এরকম যে মোহাম্মদ জাফর, দেখেন 2 নম্বর একটা প্রশ্ন, মোহাম্মদ জাফর 2022 সালের 1 জানুয়ারি তারিখে একটি যন্ত্রপাতি ক্রয় করে 5 লক্ষ টাকায়। মোহাম্মদ জাফর আরও একটি যন্ত্রপাতি ক্রয় করে 2024 সালের 1 জুলাই 2 লক্ষ টাকা। তাহলে ক্রমহ্রাসমান যে বর্ধিত অবচয়ের হার 10%, হিসাব বছর শেষে 31 ডিসেম্বর। তাহলে এখন আমি 4 বছরের যে অবচয় দেখাবো 2022, 23, 24, 25 সাল, এই 4 বছর কীভাবে অবচয়টা দেখাইতেছি। 22 সালে দেখেন আমি 5 লক্ষ টাকা দিয়ে সম্পত্তি কিনলাম, এটা 10% হারে অবচয়। তো 5 লাখে 10% করলে 50,000, ওই 50,000ই অবচয় প্রথম বছরের পুঞ্জীভূত সেম হয়। ক্রয় মূল্য থেকে অবচয়ের পরিমাণ মাইনাস 5 লক্ষ থেকে 50,000 মাইনাস 4.5 লাখ টাকা। এই 4.5 লাখ টাকা 23 সালেরও সেম, আবার সম্পত্তির ক্রয় মূল্য আবার পার্সেন্টেজ করলাম, আবারও অবচয়ের পরিমাণ পাইলাম। আগের বছরের পুঞ্জীভূতের সাথে এই বছরের অবচয় যোগ করলাম 95, মানে 50,000-এর সাথে 45,000 যোগ করলাম 95,000। সেম সম্পত্তির ক্রয় মূল্য থেকে অপচয়ের পরিমাণ মাইনাস করে দিলাম, বই মূল্য পাইলাম। এই বই মূল্যটাই 24 সালের আবার ক্রয় মূল্য। আবার দেখেন 2024 সালের 1 জুলাই 2 লক্ষ টাকাতে আমি একটা সম্পত্তি কিনছি। তাহলে 4,05,000-এর উপর 10% করলে একটা অবচয় আসবে 2,00,000-এর 10% করবো, এবং এটা যেহেতু 1 জুলাই কেনা হয়েছে, তাহলে আমি 6 মাসের হিসাব আসবে। তাহলে এই যে 6 মাসের একটা অবচয়ের পরিমাণ আর 4,05,000-এর যে একটা অবচয়ের পরিমাণ, এই দুইটা যোগ করলে একবারে অবচয়ের পরিমাণ হবে 50,500। তাহলে এই 50,500 আর আগের বছরের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ দুইটা যোগ করলে আবার নতুন করে পুঞ্জীভূত আসলো। এখন কথা হচ্ছে যে আমি টোটাল এখন সম্পত্তি ধরবো কত 24 সালে, 6,05,000, এটার থেকে 50,500 অবচয় মাইনাস করলে বই মূল্য আসবে। এখন এই বই মূল্য আবার 2025 সালে আবার ক্রয় মূল্য হবে। তাহলে একইভাবে কি করতে হইতেছে। এখন দেখেন আমাদের যদি বিশদ আয় বিবরণী করতে বলতো এই অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, আমি তো শুধু অবচয় হিসাব বা পুঞ্জীভূত অবচয় হিসাবে দেখালাম,
কখনো কখনো এরকম হইতে পারে যে বিশদ আয় বিবরণী বলতে পারে বা আর্থিক অবস্থা বিবরণী করতে বলতে পারে। তখন কীভাবে করবো? তখন হচ্ছে যে ছকটা, ওই যে দেখেন উপরে যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার নিয়ম হচ্ছে প্রথমে বিবরণ এবং 2টা টাকার ঘর দেওয়ার পরে, যেহেতু অবচয় এক প্রকার ব্যয়, আর এই ব্যয়টা আমরা সবসময় মনে রাখবো যে পরিচালন ব্যয় দেখাইতে হয়। কোথায় দেখাইতে হয়? পরিচালন ব্যয়। এটার জন্য পরিচালন ব্যয় লিখে অবচয় লিখবো, অবচয় হিসাব লিখে যে অ্যামাউন্টটা আমি অবচয় বের করছি এটাই বসায় দেবো। এটার ক্ষেত্রে আমাকে 2 বছর বলতে পারে। তাই আমি 2020 সালের একটা অবচয় লিখলাম, 21 সালে আবার আরেকটা অবচয়ের পরিমাণ সেম, একই ছক, টাকাও সেম, সব কিছু সেম। এখন আপনি বলতে পারেন যে স্যার কেন 2 বার করে লেখা হইতেছে? এটা বলছি 2 বার করে লিখতে, এখন আপনার 2 বার লেখা লাগবে। যদি 20 সালে সেম অবচয় হইতে পারে বা 21 সালেও সেম অবচয় হইতে পারে, যেহেতু আপনি সরলরৈখিক করতেছেন। যদি ক্রমহ্রাসমান হইতো তাহলে আপনার পরিবর্তন হইতো অবচয়ের পরিমাণ। একইভাবে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী বলতে বুঝাইছে যেখানে সম্পত্তি, স্থায়ী সম্পত্তি দেখানো হয়। হ্যাঁ? তাহলে স্থায়ী সম্পত্তি, এর মধ্যে সম্পত্তির ক্রয় মূল্য, এটার থেকে আমার ওই যে অপচয়ের পরিমাণ, অপচয়টাকে আমরা এখানে পুঞ্জীভূত অপচয়, এখান থেকে সম্পত্তির ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় মাইনাস করে দিলেই আমি হচ্ছে যে কি আর্থিক অবস্থার বিবরণী, মানে আমার টোটাল সম্পত্তির পরিমাণটা কত এটা আমি বের করতে পারবো। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা যে বিষয় বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা যে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে, যদি আমি একটা সম্পত্তি কিনলাম, কেনার পর সেটা যদি আমার বিক্রি করতে হয় বা বিক্রয় করে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এটার সমাধান কীভাবে করতে হয়? সেটার সমাধান করার নিয়ম হচ্ছে যে, দেখেন আমি একটা সম্পত্তি কিনছি, ধরেন হচ্ছে একটা প্রশ্ন দিয়ে আমি আপনাদের বুঝাই। যেমন ধরেন প্রশ্নতে বলছে 2014 সালের 1 জানুয়ারি তারিখে রহিম লিমিটেড 2,80,000 টাকা একটি মেশিন ক্রয় করে মেশিনটির সমস্ত মূল্য 20,000 টাকা। তাহলে আমি টোটাল মেশিন কিনছি 3 লক্ষ টাকায়। হ্যাঁ, এবং মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাংশের মূল্য 20,000 টাকা। 2016 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি 1,60,000 টাকায় বিক্রি করা হয়। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষে এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। বিক্রয়ের এই অঙ্কটা সরলরৈখিকের ক্ষেত্রেও আসতে পারে, ক্রমহ্রাসমানের ক্ষেত্রেও কি হতে পারে। আচ্ছা, এখন দেখেন বলছে মেশিনের বিক্রয় বা লাভ ক্ষতি নির্ণয় করো। আচ্ছা, মেশিনের বিক্রয় বা লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে সবার আগে মনে রাখবেন, আগে বার্ষিক অবচয় বের করতে হবে। দেখেন এখানে কি পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে আমরা জানি অবচয়ের হার বের করে 2টা সিস্টেম, একটা অবচয়ের হার থাকলে, একটা অবচয়ের হার দেওয়া না থাকলে। আমার কিন্তু এখানে অবচয়ের হার দেওয়া নেই, তাহলে আমি সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। তাহলে আমি এটাই করলাম। 3 লক্ষ টাকার থেকে 2,20,000 মাইনাস করে দিলাম, ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই 5 দিয়ে ভাগ করলাম আয়ুষ্কাল। 56,000 টাকা আসছে, এটা আমার 1 বছরের অবচয়। এই 1 বছরের অবচয়ে হয়েছে, কিন্তু আমি সম্পত্তিটা কিনছি কবে? 2014 বিক্রি করছি কবে? 2016 1 অক্টোবর। তাহলে আমার কয় বছর চলছে? আমার 2014 থেকে 2015, 1 বছর। 15 থেকে 16, 2 বছর। 16 কত পর্যন্ত চলছে? সেপ্টেম্বর পর্যন্ত চলছে, কারণ আমি অক্টোবর 1 বিক্রি করে ফেলছি, আমার অক্টোবর তো আর চলে নাই, সেপ্টেম্বর পর্যন্ত চলছে। 9 মাস চলছে। 9/12, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি 0.75 পাই। এর সাথে যদি আমি আরও 2 যোগ করি তাহলে 2.75, মানে আমি টোটাল 2.75 বছর ইউজ করছি সম্পত্তিটা। তাহলে 56,000 টাকার যে 1 বছর অবচয়, এটার সাথে আমি 2.75 গুণ করবো, তাহলে আমি 1,54,000 টাকার অবচয় পেয়ে যাচ্ছি। তাহলে আমি ক্রয় মূল্য থেকে যদি পুঞ্জীভূত অবচয় মাইনাস করে দিই তাহলে আমি বই মূল্য পাই। এখন কথা হচ্ছে, বই মূল্য যদি আমার বিক্রয় মূল্য থেকে বড় হয়, বই মূল্য যদি আমার বিক্রয় মূল্য থেকে বড় হয় তাহলে আমি ক্ষতি হয়েছে। বই মূল্য যদি বিক্রয় মূল্য থেকে ছোট হয় তাহলে আমার লাভ হয়েছে। আমার বই মূল্য আসছে 1,46,000, কিন্তু আমার বিক্রয় করা হয়েছে 1,60,000, তাহলে আমি বিক্রয় মূল্য থেকে ছোট হয়েছে, তাহলে আমার অবশ্যই কি লাভ হয়েছে। আমি লাভে বিক্রি করছি, কত হাজার টাকা লাভে বিক্রি করছি? 14,000 টাকা লাভে বিক্রি করছি। এরপরে আমাকে বলবে, একটা প্রশ্ন বলছে যে 2016 সালে অপচয় সংক্রান্ত জাবেদা, শুধু 16 সাল বলছে। দেখেন আমার 16 সালে অনেকগুলো ঘটনা ঘটছে। 16 সালে আমার 1 অক্টোবর একটা সম্পত্তি বিক্রি হয়েছে। 16 সালে আমার জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপচয় হয়েছে, এবং 16 সালে আমার কি আবার অবচয় বন্ধও হবে। তাহলে দেখেন এখন অক্টোবর 1 তারিখে আমি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে 9 মাসের হিসাব, এই 9 মাসের আমার একটা সম্পত্তির ব্যবহার হয়েছে। ওই 9 মাস পর্যন্ত আমার জাবেদা দিতে হবে অবচয়ের। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমি জানি 1 বছরে আমার অবচয় 56,000 টাকা এসছে, তারপর 9 মাসে কত আসবে? 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করলে 42,000 টাকা অবচয় আসে। এটা আমি দেখাইছি যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, 42,000 টাকা। তারপরে আমার অক্টোবর 1 তারিখে বিক্রি হয়েছে সম্পত্তি, তাহলে নগদান হিসেব ডেবিট। আমি বিক্রি করে কয় লাখ টাকা পাইছি? 1,60,000। নগদান হিসেব ডেবিট 1,60,000।
আমার যে অবচয়টা মানে আমার সম্পত্তিটা যে ব্যবহার হয়েছে হওয়ার ফলে আমার 2.75 বছরে কতটুকু অবচয় আসছে, 1,54,000 টাকার অবচয় আসছে এবং এই সম্পত্তিটা হ্রাস পেয়েছে, সেজন্য পুঞ্জিগত অবচয় হিসেব ডেবিট। আচ্ছা, তারপরে যে মেশিন হিসেব ক্রেডিট, আমার মেশিন চলে গেছে আমার কাছ থেকে, এর জন্য সম্পত্তি হ্রাস পেয়েছে, কয় লাখ টাকার সম্পত্তি হ্রাস পেয়েছে, 3 লক্ষ টাকা। আচ্ছা, আমি বিক্রি করে সম্পত্তিটাকে আমি লাভে বিক্রি করলাম না ক্ষতিতে? লাভে বিক্রি করছি। আর লাভ হলেই আয় হয়, আয় বৃদ্ধি পেলেই ক্রেডিট হয়, সেজন্য সম্পত্তি বিক্রয়ের লাভ হিসাব ক্রেডিট 14,000 টাকা। ওকে, এখন দেখেন, আমরা যে জানি, ওই যে বলছিলাম আমি হিসাব বন্ধ হয় তিনটা বিষয়, আয়, ব্যয় আর উত্তোলন। আমি ব্যয় এতদিন বন্ধ করতেছিলাম বা ব্যয় এতক্ষণ বন্ধ করতেছিলাম, কি করছি, ব্যয় সবসময় হয় ডেবিট, কিন্তু এটাকে আমি বিপরীত করে দিয়েছি, দেখি বন্ধ হয়ে গেছে। তাহলে আমি ব্যয়টাকে ক্রেডিট করে দিয়েছি, মানে আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। এখন আমি যদি আয়কে বন্ধ করতে চাই, আয় সবসময় কী হয়, ক্রেডিট হয়। এখন এটাকে বন্ধ করতে গেলে এটাকে আমি ডেবিট করে দেবো, উল্টো করে দেবো, যে মেশিনের বিক্রয় লাভ হিসাব ডেবিট আর আয় সারাংশ হিসাব ক্রেডিট। ঠিক আছে, আমার লাভ হয়েছিল কত, 14,000, আমি 14,000ই বন্ধ করলাম। তো এইভাবেই হচ্ছে একটা অবচয় চ্যাপ্টারের ক্ষেত্রে, মানে অবচয় টপিকের উপরে আমার এরকম সৃজনশীল আসে। একটা সরলরেখিকের আসে বা দুইটাই সরলরেখা আসতে পারে, একটা ক্রমহ্রাসমান আসে বা দুইটাও ক্রমহ্রাসমান আসতে পারে। এবং এই সরলরেখা এবং ক্রমহ্রাসমানের উপরেই সবসময় হচ্ছে প্রশ্ন হয়, উৎপাদন সংখ্যা বা বর্ষ সংখ্যা আসে না দেখে এখানে দেখানো হয়নি। আপনারা আমার এই পেজের সাথে, ট্যাবস অ্যাকাউন্টিং বুক, এই পেজের সাথে সবসময় জড়িত থাকবেন। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো আপলোড করা হবে, যা করলে আপনারা সুন্দর মতো খুবই সহজে বুঝে যেতে পারবেন যে কীভাবে একটা প্রশ্ন আসে এবং কী কী উপায়ে এটার অ্যান্সারগুলো করতে হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবসময় পেজটিতে লাইক দিয়ে রাখবেন, সবসময় হচ্ছে যে যেন নতুন নতুন ক্লাসগুলো আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।